হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। যারা এনবিইউর আন্ডারে পড়াশোনা করছে অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে এবং যারা আমাদের চ্যানেলটিকে ফলো করো তারা জানো যে আমরা তোমাদের কিন্তু বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে, বিভিন্ন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে ক্লাস নিচ্ছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে। তো আমি অসীম দাস তোমাদের কাছে নিয়ে এসেছি সোশ্যোলজির ক্লাস বা সোশ্যোলজির যে সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে পড়াশোনাগুলো করতে হবে সেই ক্লাসগুলো নিয়ে এসেছি আমি। ঠিক আছে, তো দেখো এর আগে আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের সিলেবাসটা পেয়ে গেছো এবং সিলেবাসটা পড়ে বুঝতে পেরেছো যে কি করে তোমাদের পড়াশোনাটা করতে হবে। যদি বুঝতে না পারো তাহলে চিন্তার কোনো কারণ নেই, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি, সিলেবাসটা কি আছে এবং কি করে পড়াশোনা করতে হবে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে সিলেবাসটা চেক করে নেবে। আমরা কিন্তু তোমাদেরকে পুরো যে সিলেবাসটা আছে প্রত্যেকটা সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে, যে যেই সেমিস্টারে পড়াশোনা করছে প্রত্যেকে দেখে নেবে এবং তোমাদের সিলেবাস নিয়ে কোনো যদি অসুবিধা থাকে, কোনো ডাউটস থাকে, আশা করি সেই ভিডিওগুলো দেখার পরে তোমাদের আর কোনো ডাউটস থাকবে না। ঠিক আছে, তো আজকে আমি মেনলি যেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সোশ্যোলজি থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের জন্য পেপার থ্রি ইউনিট 4 পেপার 3 ইউনিট 4 এর যে বিষয় লোকাল সেলফ গভর্নমেন্ট, সেই লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা আমাদের ভিডিওগুলোকে বা আমাদের চ্যানেলটাকে নিয়মিত ফলো করো তারা কিন্তু জানো আমি কিন্তু তোমাদের সিলেবাসগুলো পরপর কিন্তু তোমাদের দিয়েছি এবং সেই সিলেবাস অনুযায়ী আমি কিন্তু তোমাদের ফিফথ ইউনিট 5 এর যে পড়াটা ছিল সেই পড়াটাও কিন্তু কমপ্লিট করিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু তোমাদের পিডিএফ আকারে নোটসপত্র প্রোভাইড করছি। ঠিক আছে, তো আজকে আমি ফিফথ ইউনিট 5টা তো শেষ হয়ে গেছে, আমি আজকে ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 এর কিন্তু আজকে প্রথম ভিডিও নয়, ইউনিট 4 এর যে লোকাল যে গভর্নমেন্ট আছে, লোকাল সেলফ গভর্নমেন্ট আছে বা গ্রাম পঞ্চায়েত যাকে আমরা বলে থাকি, সেই গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু এর আগেও আমি তোমাদের সাথে আলোচনা করেছি, আরও কিন্তু ক্লাসেস নিয়েছি। তো যারা আজকে প্রথম আমাদের এই চ্যানেলটিকে ফলো করছো বা প্রথম যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে তোমাদের এই ইউনিট 5 এর যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং ইউনিট 4 এর লোকাল সেলফ গভর্নমেন্ট নিয়েও কিন্তু আরো বেশ কয়েকটি ভিডিও করা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক আছে, এবং তোমাদের কোথায় ডাউট হচ্ছে। এরপরে দেখো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকের বিষয়টা হচ্ছে ফাংশনস অফ গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী। ঠিক আছে, এর আগের দিন আমি তোমাদের গ্রাম পঞ্চায়েত গঠনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশনস অফ গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী। আমাদের গ্রাম পঞ্চায়েত কিভাবে কাজ করে থাকে সেটাই হচ্ছে আজকের মূল বিষয় এবং এই পড়াগুলো কিন্তু তোমরা যদি জানো তোমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু অনেকটা সচেতন হতে পারবে এবং বুঝতে পারবে আমাদের গ্রাম পঞ্চায়েত কিভাবে কাজগুলো করে থাকে। ঠিক আছে, তো দেখো গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী নিয়ে আজকের সেশনসটা শুরু করছি। ঠিক আছে, তো দেখো এই যে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী, এই গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীকে 3টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 3টি ভাগে। এই 3টি ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে অবশ্য পালনীয় কার্যাবলী। অবশ্য পালনীয় কার্যাবলী, অবশ্য পালনীয় কার্যাবলী। তারপর দেখো সেকেন্ডে কি আছে, সেকেন্ডে হচ্ছে অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলী এবং থার্ডে যেটা আছে সেটা হচ্ছে স্বেচ্ছাধীন কার্যাবলী। কয়টা আছে দেখো? 3টা ভাগে ভাগ আছে। গ্রাম পঞ্চায়েতের যে কার্যাবলী সেটা আমাদের কি 3টা ভাগে ভাগ আছে, অবশ্যই পালনীয় কার্যাবলী, অন্যান্য কার্যাবলী এবং স্বেচ্ছাধীন কার্যাবলী। অবশ্য পালনীয় কার্যাবলী, অন্যান্য কার্যাবলী এবং স্বেচ্ছাধীন কার্যাবলী, এই
কার্যাবলীগুলিকে কি করে চলে, এই কার্যাবলীগুলির মধ্যে কি কি আছে, আমি সেই বিষয়টা নিয়ে এরপরে তোমাদের সাথে ডিসকাস করছি। ঠিক আছে, অবশ্য পালনীয় কার্যাবলী কি, এর মধ্যে দেখতে পাচ্ছ অবশ্য কথাটা আছে। অবশ্য মানে অবশ্য, তার মানে কি, তার মানে গ্রাম পঞ্চায়েতে কি এই কাজগুলো কি করতেই হবে। ঠিক আছে, এই অবশ্য পালনীয় কার্যাবলী, এই কাজগুলিকে 5 বছর যে গ্রাম পঞ্চায়েতে যে সদস্যরা নিযুক্ত হবেন এবং যারা আধিকারিক হবেন তাদেরকে কি এই কাজগুলো তাদেরকে প্রতি বছর করতেই হবে। অবশ্য পালনীয় কার্যাবলী এগুলোকে গ্রাম পঞ্চায়েতে যারা থাকবে তাদেরকে করতেই হবে, যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকবে। ঠিক আছে, তো কি এখানে দেখো এই অবশ্য পালনীয় কার্যাবলীগুলির মধ্যে কি পড়ে, গ্রামের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ। গ্রামের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ, তার মানে কি গ্রামের উন্নয়নটা হচ্ছে সর্বপ্রথম কথা। গ্রাম পঞ্চায়েতের মেন মোটিভই হচ্ছে গ্রামের উন্নয়ন করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেন মোটিভ। তো কি প্রথমেই আসছে অবশ্য পালনীয় কার্যাবলীর মধ্যে গ্রামের উন্নয়ন পরিকল্পনা। কি করে একটা গ্রামের উন্নয়ন করা যাবে সেটা হচ্ছে প্রথম কার্যাবলী, এবং যারা সদস্য থাকে গ্রাম পঞ্চায়েতে যারা সদস্য থাকে তাদের এটা অবশ্যই পালন করতে হয়। এবং নেক্সট কি বলছে দেখো, উন্নয়নমূলক পরিকল্পনা 5 বছরের মধ্যে সম্পূর্ণ করার উদ্দেশ্যে কার্য সম্পাদন। মানে তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম, যারা আমার আগের ভিডিওটা দেখেছো বা আগের ক্লাসগুলো করেছো তারা কিন্তু প্রত্যেকেই জানো যে গ্রাম পঞ্চায়েত কি 5 বছরের জন্য নিযুক্ত হয়ে থাকে, 5 বছরের জন্য নিযুক্ত হয়ে থাকে। এবং এই গ্রাম পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সদস্যরা সবাই মিলে যে গ্রামের উন্নয়ন পরিকল্পনাগুলো করে, ঠিক আছে, সেই পরিকল্পনাটা কি, প্রত্যেকটা পরিকল্পনা কি 5 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। মানে এবার নির্বাচিত হয়ে আসা সদস্যদের কি করতে হবে, 5 বছরের মধ্যে তাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। কেননা দেখো এই 5 বছর পরে কি হবে, আবার নির্বাচন হবে, তাতে করে কি হবে, হয়তো সেই সদস্যগণ নাও থাকতে পারে। যদি তারা ঠিক মতন কাজ না করে তুমি কিন্তু 5 বছর পরে আবার তাদের ভোট দেবে না এবং অন্য নতুন কারোকে তুমি ভোট দেবে এবং নির্বাচিত হয়ে নতুন কেউ অন্য সদস্য আসবে এবং তাতে কিন্তু এই 5 বছরের কাজে কি হবে, ব্যাঘাত ঘটবে। তাহলে কি হবে, যে কাজগুলো তারা করছিল, আগের বোর্ড যে কাজগুলো করছিল তাতে কি হবে, ব্যাঘাত ঘটবে, তাই না? এটা একটা নর্মাল জিনিস। যদি ধরো আমি একটা বাড়ি বানাচ্ছি, ঠিক আছে, তুমি জানো না আমি কিভাবে বাড়িটা বানাচ্ছি। আমি কি করলাম, আমি হচ্ছে দোতলার ফাউন্ডেশন করে আমি স্ট্রাকচারটা রেডি করে তুললাম, ঠিক আছে। এবার কি হলো, তারপরে আমি কাজটা ছেড়ে দিয়ে চলে গেলাম। এবার তুমি জানো না আমি ওটা 3 তলার ফাউন্ডেশন করছি না 2 তলার ফাউন্ডেশন করছি না 5 তলার ফাউন্ডেশন করছি। তুমি এসে তোমাকে তো আগে জানতে হবে রে বাবা যে ওটা কত তলার ফাউন্ডেশন আছে। যদি 3 তলা হয় তাহলে না তুমি 3 তলার করবে। এবার আমার 2 তলার ফাউন্ডেশনের উপরে তুমি 3 তলার বাড়ি বানিয়ে দিয়েছো, তাহলে কি হবে, বাড়িটা ভেঙে পড়ে যাবে। তো তাতে করে কি করতে হবে, যে আমাকে ধরো সময় দেওয়া হয়েছে একটা বাড়ি বানানোর জন্য 2 মাস। এবার আমি 2 মাসে সেই কাজটা কমপ্লিট করলাম না, শুধু দোতলার ফাউন্ডেশন করে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার 2 মাস যখন চলে গেল, আমি যখন কাজ কমপ্লিট করতে পারলাম না, তোমাকে নিয়ে আসা হলো। এবার তুমি জানোই না যে ওটার হচ্ছে কি ফাউন্ডেশন করা আছে, তোমাকে তো জানতে হবে কি ফাউন্ডেশন করা আছে, ঠিক আছে, কিভাবে তৈরি করা আছে, কি স্ট্রাকচার করা আছে, তার প্ল্যানটা কিভাবে আছে, কিভাবে প্ল্যান পাস হয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাকে জানতে হবে এবং জানার পরেই কিন্তু তুমি সেই কাজটা করতে হবে। আমি যদি সেখান থেকে চলে যাই এবং তোমাকে যদি অর্ধেক কাজটা দিয়ে যাই, তুমি সেই কাজটা কিন্তু তোমাকে আবার হচ্ছে বুঝতে হবে, তাই না? আবার তোমাকে নতুন করে বুঝতে হবে, তারপরেই তুমি কাজটা করতে পারবা। তো এটাই হচ্ছে, মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম ছোট্ট করে, কিন্তু এটাই কি, এটা হচ্ছে মানে বড় এক্সাম্পলে যদি যাও তাহলে কি হবে, গ্রাম পঞ্চায়েতের তো আর একটা কাজ না। আমি তোমাদেরকে যেমন বাড়ি বানানোর কথা বললাম, এটা একটা কাজ। গ্রাম পঞ্চায়েতের কি একটা কাজ, অনেক 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 কাজ আছে। তো সেই কাজগুলো প্রত্যেকটা কাজ যদি আবার নতুন বোর্ডকে যদি শুনতে হয় যে প্রতিটা যে অর্ধেক অর্ধেক কাজ ফেলে রেখে এই বোর্ড চলে গেছে এবং নতুন যারা নির্বাচিত হয়ে আসছে তাদের যদি প্রত্যেকটা কাজ যদি দেখতে হয়, তাহলে তো দেখতে দেখতে 2 বছর চলে যাবে। তাহলে কাজটা দেখতে দেখতে 2 বছর চলে যাবে এবং 2 বছর চলে যাওয়ার পরে 3 বছর আর কি কাজ হবে। তার জন্য কি বলা হয়েছে, যারা নির্বাচিত হয়ে আসবে
তাদেরকে কি করতে হবে, তাদের যে মেয়াদ দেওয়া হয়েছে 5 বছর, সেই 5 বছরের মধ্যে তারা তাদের উন্নয়ন যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী 5 বছরের মধ্যে তাদেরকে তাদের কাজটা কমপ্লিট করতে হবে। তারপরে কি বলছে, মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদের উন্নয়ন কি, যে আগে আমাদের এলাকায় বা আমাদের গ্রামে যেই জিনিসগুলো আছে, গাছপালা, ঠিক আছে, পশু পাখি, ঠিক আছে, তারপরে বিভিন্ন হচ্ছে স্কুল কলেজ, তারপরে রাস্তাঘাট, ঠিক আছে, এই সব কিছু কি মানব সম্পদ। মানব সম্পদ যেই জিনিসগুলো মানুষ ব্যবহার করছে, সরকার থেকে যে জিনিসগুলো মানুষকে দিয়েছে এবং প্রাকৃতিকভাবে মানুষ যে জিনিসগুলো পেয়েছে, যে জিনিসগুলো ছাড়া মানুষ অচল, সেগুলোই হচ্ছে মানব সম্পদ। এবং এই মানব সম্পদের উন্নয়নটাকেই গ্রাম স্তর থেকে বা গ্রাম পঞ্চায়েত থেকে করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলছে, পানীয় জলের ব্যবস্থা। তো তোমার এলাকায় পানীয় জলের ব্যবস্থা কে করবে, সরকার করবে। তো সরকার তো, রাজ্য সরকার তো ডিরেক্ট এসে তোমার এখানে তো পানীয় জল দেবে না, তারা কি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে তোমার এখানে পানীয় জলটার ব্যবস্থা করা হয়, ঠিক আছে। এটাও হচ্ছে গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কাজ, যে প্রত্যেকটা গ্রামে কি করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং জল দূষণ রোধ করতে হবে। তোমার এলাকায় কোথাও যদি জল দূষণ হয়, তাহলে সেই জল দূষণকে রোধ করতে হবে। এটা গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় একটি কাজের মধ্যে পড়ে। তারপরে কি বলছে, গ্রামীণ পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষিত রাখা। এই যে জল দূষণ, ঠিক আছে, এই জল দূষণের কারণে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রোগ ছড়াচ্ছে, ঠিক আছে। নদীগুলো যখন দূষিত হচ্ছে, সেই জল হচ্ছে মানুষ খাচ্ছে এবং অসুস্থ হচ্ছে। তারপরে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় জল জমে থাকার ফলে মশা মাছি হচ্ছে এবং কি হচ্ছে, তার থেকে রোগ ছড়াচ্ছে। তো এই জিনিসগুলো যাতে পরিবেশে না হয় এবং পরিষ্কার যাতে থাকে পরিবেশটা এবং জনস্বাস্থ্য যাতে সুরক্ষিত থাকে, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একটা অবশ্য পালনীয় কাজ, ঠিক আছে। এরপরে কি, জল নিকাশি ব্যবস্থা উন্নত করা। জল নিকাশি ব্যবস্থা মানে কি, ড্রেন বা নালা, আমরা যাকে ড্রেন বলি বা নালা বলে থাকি, সেটাই কি জল নিকাশি ব্যবস্থা। এই জল নিকাশি ব্যবস্থাগুলোর উন্নয়ন মানে কি, যে বিভিন্ন এলাকায় বিভিন্ন রাস্তার পাশে যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলো যদি ভেঙে গিয়ে থাকে বা কোথাও যদি ড্রেনের দরকার থাকে, তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে এই ড্রেনগুলোকে করে দিতে হবে, যাতে বাড়ির যে জল, ঠিক আছে, বিভিন্ন রকমের যে নোংরা জলগুলো সেটা যাতে ড্রেন দিয়ে যেতে পারে এবং যাতে এক জায়গায় সেই নোংরা জলগুলো জমা না হয়, তার জন্য কি করতে হবে, নিকাশি নালাটাকে কি করতে হবে, তৈরি করতে হবে, ঠিক আছে, বা নিকাশি নালার ব্যবস্থা উন্নত করতে হবে। তারপরে কি বলছে, রাস্তাঘাট নির্মাণ, ঠিক আছে, রাস্তাঘাট নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ। তো কি হচ্ছে, গ্রামের যে রাস্তাগুলো আছে, ছোট ছোট যে রাস্তাগুলো আছে, দেখবে তোমার গলির রাস্তা, তোমার পাড়ার রাস্তা, ঠিক আছে, এগুলো কি করতে হবে, মানে এগুলোর উন্নয়ন, এগুলোর মেরামত করতে হবে, এগুলো তৈরি করতে হবে। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা তৈরি করে দিতে হবে, যেখানে হচ্ছে রাস্তা ভেঙে গেছে সেখানে রাস্তার মেরামত করে দিতে হবে। এগুলো কি গ্রাম পঞ্চায়েতের 5 বছরের যে মেয়াদ, সেই মেয়াদের মধ্যে অবশ্যই পালনীয় কর্তব্য। এবং তারপরে দেখো কি বলছে, বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের কর্মসূচি গ্রহণ। রোগ নিয়ন্ত্রণ কি, এই যে কোথাও যদি জঙ্গল হচ্ছে, ঠিক আছে, কোথাও হচ্ছে জল জমে আছে, এখান থেকে কি হচ্ছে, মশা মাছি এইসব হচ্ছে এবং মশার থেকে আমরা প্রত্যেকে জানি ম্যালেরিয়া রোগ হচ্ছে। তারপর হচ্ছে মাছির থেকে ডেঙ্গু, মাছির থেকে হচ্ছে কালাজ্বর হচ্ছে, মশার থেকে ডেঙ্গু হচ্ছে, বিভিন্ন রকমের রোগ, কালাজ্বর, ডেঙ্গু, তারপর হচ্ছে ম্যালেরিয়া, এরকম বিভিন্ন ধরনের রোগ কি হচ্ছে, আমরা দেখছি যে আমাদের পরিবেশ নোংরা থাকার ফলে কি হয়, এই রোগগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। যেমন দেখবে এই টাইমটা, এখন বর্ষার টাইম, এই টাইমটা দেখবে অনেক রকমের রোগ আমরা দেখতে পাই। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আশেপাশের জঙ্গলগুলো পরিষ্কার রাখতে হবে এবং যেখানে বড় বড় জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে, সেই এলাকাগুলোকে পরিষ্কার করা কি গ্রাম পঞ্চায়েতের কাজ। এবং যেখানে এবং পরিবেশটাকে সুস্থ রাখা এবং রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, যেটাকে বলা হয় ভেক্টর বোর্ন ডিজিজ, ঠিক আছে। ভেক্টর বোর্ন ডিজিজ মানে কি, এই যেই রোগগুলো হচ্ছে পতঙ্গ দ্বারা হয়ে থাকে, সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তারপরে দেখো কি বলছেন, গ্রামীণ অঞ্চলে কর, শুল্ক ও উপশুল্ক গ্রহণ করা। গ্রামীণ অঞ্চলে কর কি, দেখবে তোমরা যারা গ্রামে বাস করো, ঠিক আছে, তাদের দেখবে তারা যে বাড়ি করেছো, সেই বাড়ির ওপরে কি হয়, একটা কর তোমাদেরকে দিতে হয়, রেভিনিউ একটা দিতে হয়। সেটা কোথায় দিতে হয়, গ্রাম পঞ্চায়েতে দিতে হয়,
ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি করার পরে সেখান থেকে কি করা হয়, রেভিনিউ কালেক্ট করা হয়, ঠিক আছে, কর নেওয়া হয়, সেগুলো কি গ্রাম পঞ্চায়েতে দিতে হয় এবং গ্রাম পঞ্চায়েতটা সেই কর বা সেই টাকাগুলোকে অন্য কোনো খাতে ব্যবহার করে এবং গ্রামটাকে সুস্থভাবে পরিচালনা করার চেষ্টা করে থাকে, ঠিক আছে। এবং বিভিন্ন সূত্র থেকে আসা অর্থের সঠিক ও সুসংহত খরচা করা। বিভিন্ন সূত্র মানে কি, এই যে তোমাকে বললাম এই যে রাস্তা তৈরি করে দিচ্ছে সেখান থেকে একটা রেভিনিউ নিচ্ছে, বাড়ি তৈরি করার পরে তুমি যখন বাড়িতে থাকছো সেই বসবাসের জন্য একটা রেভিনিউ নিচ্ছে, বিভিন্ন রকমের রেভিনিউর থেকে কি করছে, যে অর্থ আছে বা আসে আমাদের গ্রাম পঞ্চায়েতে, সেই গ্রাম পঞ্চায়েত কি করে, সেই অর্থটাকে সঠিকভাবে কাজে লাগানোই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের একটা অবশ্য পালনীয় কার্যাবলীর মধ্যে পড়ে, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলী, এই অন্যান্য কার্যাবলীটার মধ্যে কি পড়ছে, এই অন্যান্য কার্যাবলীটার মধ্যে পড়ছে রাজ্য সরকার গ্রামীণ স্তরের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যাবলী গ্রামকে দিয়ে থাকে। রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির যে কাজগুলো রাজ্য সরকার থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতকে দিয়ে থাকে, সেগুলোর মধ্যে আছে হচ্ছে অন্যান্য কার্যাবলী, ঠিক আছে। বিভিন্নভাবে এই কার্যাবলীগুলি রাজ্য সরকার থেকে এসে থাকে, ঠিক আছে। তো দেখো এর মধ্যে কি কি আছে, অন্যান্য কার্যাবলীর মধ্যে আছে গ্রামীণ কৃষক ক্ষেত্রে সহায়তা প্রদান, গ্রামীণ কৃষক ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান। গ্রামের যে কৃষি, ঠিক আছে, তোমরা দেখবে তোমরা যাদের হচ্ছে জমি আছে, ঠিক আছে, যাদের হচ্ছে কাজ হচ্ছে কৃষি কাজের সাথে যারা যুক্ত, তারা দেখবে তোমাদেরকে ব্লক অফিস থেকে একটা টাকা দেওয়া হয়, বছরে তোমাদের কতটুকু জমি আছে সেই জমির হিসাবে কি হয়, একটা কি দেওয়া হয়, টাকা প্রদান করা হয়, ঠিক আছে। এটা কিসের জন্য দেওয়া হয়, যাতে এই টাকার বিনিময়ে তোমরা যাতে সহায়তা পাও এবং তোমাদের যাতে কৃষি ব্যবস্থাটা মান উন্নয়ন হয়, ঠিক আছে। একটা কিন্তু রেভিনিউ দেওয়া হয়, তোমরা দেখবে বিভিন্ন কৃষকের কৃষক কার্ড করা থাকে এবং সেই কার্ডের ভিত্তিতে তোমাদের কিন্তু টাকা দেওয়া হয় ব্লক স্তর থেকে, ঠিক আছে। এই ব্লক স্তরটা কি, পঞ্চায়েত সমিতি, ব্লক স্তরে যেটা থাকে সেটাকে আমি কি বলেছিলাম, পঞ্চায়েত সমিতি। সেখান থেকে কি হয়, ব্লক স্তর থেকে তোমাদের কি দেওয়া হয়, একটা কিন্তু টাকা দেওয়া হয়, ঠিক আছে। এটা হচ্ছে রাজ্য সরকার থেকে আসে, ঠিক আছে। এবার কি বলা হয়েছে, গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন। গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন মানে গ্রামে তোমাদের যেখানে ধরো বিদ্যুতের কোনো তার নেই, ঠিক আছে, বিদ্যুৎ সংযোগ যেই গ্রামে নেই, সেই গ্রামে কি, সেই গ্রাম থেকে কি করা হয়, গ্রাম পঞ্চায়েতে যদি ছোট জায়গা হয় তাহলে গ্রাম পঞ্চায়েতে, যদি আরো বড় জায়গা হয় তাহলে পঞ্চায়েত সমিতিতে বা জেলা পরিষদে কি করা হয়, আবেদন করা হয় যে আমাদের এখানে আমরা কি পাচ্ছি না, বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না এবং আমরা কি অন্ধকারে আছি, ঠিক আছে। তখন কি করা হয়, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ যেটাই হোক, সেখান থেকে কি করা হয়, সে এখানে মানে যেই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই সেখানে কি করা হয়, বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয়। এটা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প, ঠিক আছে। এবার দেখবেন সামাজিক বন সৃজন প্রকল্প। সামাজিক বন সৃজন প্রকল্পটা কি, গাছ লাগানো, গাছ লাগাও প্রাণ বাঁচাও। দেখবে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এখন এত গরম পড়ছে, দেখবে আমাদের এলাকায় কিন্তু প্রচন্ড গরম। এই যে আমি তোমাদের এখানে যে ক্লাস করাচ্ছি এখানেও কিন্তু প্রচন্ড গরম। তার কারণ কি, আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ পাচ্ছি না, যার কারণে কি হচ্ছে, আমাদের বিশ্ব উষ্ণায়নটা বেড়ে যাচ্ছে। দেখবে যেই এলাকায় গাছ আছে সেই এলাকায় দেখবে সেই এলাকাটা ঠান্ডা। তোমার এলাকাও দেখতে হবে না, তুমি দেখবে তোমার বাড়ি ধরো 4 থেকে 5টা ঘর আছে, দেখবে যেই ঘরটার উপরে একটা গাছ যদি থাকে, মানে ধরো ঘরের সাইডে তুমি একটা কোনো গাছ লাগিয়েছিলে, সেই গাছটা এখন বড় হয়েছে এবং সেই গাছের পাতাগুলো তোমাদের ছাদের ওপর বা যারা হচ্ছে টিন দেওয়া বাড়িতে থাকো তো সেই টিনের ওপর চলে এসছে এবং যখন হচ্ছে রোদ ওঠে তখন সেই রোদটা কি হয়, সেই গাছের পাতার উপরে পড়ে, তোমার হচ্ছে সেই টিনের উপরে পড়ে না। তুমি দেখবে দুপুরবেলায় সেই ঘরে তুমি গিয়ে দেখবে সেই ঘরটা ঠান্ডা। তার কারণ কি, ওই যে সূর্য থেকে যে রশ্মিটা আসছে, যে তাপটা আসছে, সেটা কি হচ্ছে, সেটা আমাদের গাছ কি করছে, গাছের পাতাগুলো কি করছে, সেই তেজটাকে কি করছে, শোষণ করে নিয়ে সালোক সংশ্লেষ ঘটাচ্ছে এবং
সেই যে সূর্যের তাপটা এসে টিনে পৌঁছতে পারছে না বা ছাদে পৌঁছতে পারছে না, তার কারণে কি হচ্ছে, আমাদের ঘরগুলো ঠান্ডা থাকছে। ঠিক আছে, এই কারণে কি বিশ্ব উষ্ণায়ন থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের কি করতে হবে, গাছ লাগাতে হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি বলা হয়েছে যে রাজ্য সরকার থেকেও বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে এবং গ্রাম পঞ্চায়েত স্তর থেকেও কি করা হয়, বিভিন্ন গাছ লাগানো হয় এবং যে আমাদের যেখানে ফরেস্ট আছে সেই ফরেস্টগুলোকে সংরক্ষণ করা হয় যাতে কেউ গাছ কেটে না নিয়ে যায় এবং অবৈধ কারবার যাতে না করতে পারে। ঠিক আছে, তারপরে কি ভূমি সংস্কার। সংস্কারটা কি, ভূমি সংস্কারের মধ্যে পড়ে এই যে আমাদের যে ব্লকগুলো আছে বা আমাদের যে গ্রামগুলো আছে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জমি আছে, তাছাড়াও বিভিন্ন জায়গায় কি আছে, আমাদের সরকারের জমি আছে, যে সরকারি জমিগুলো কিন্তু আমাদের এলাকায় আছে, যেগুলো সরকারের, সেখানে কোনো মানুষের না, কোনো কোম্পানির না, কোনো ব্যক্তিত্বের না, সেটা কি আমাদের সরকারের জমি, সরকারি জমি। সেখানে কি হয়, সরকার যদি ইচ্ছা করে, কখনো যদি ভাবে যে আমার একটা স্কুল বানাতে হবে, আমার একটা হসপিটাল বানাতে হবে, আমার একটা পুলিশ স্টেশনের দরকার, আমার একটা পঞ্চায়েত সমিতির অফিস দরকার, আমার একটা জেলা পরিষদের অফিস দরকার, আমার একটা গ্রাম পঞ্চায়েতের অফিস দরকার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের যে সরকারের বিভিন্ন সময় কি হয়, জায়গার দরকার পড়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। তো সেই সময় কি হয়, তখন হচ্ছে আমাদের এই সরকারি জমিগুলোকে কি করা হয়, সেই সরকারি জমির উপরে কাজ করা হয়। তো এই ক্ষেত্রে কি হয়, তখন হচ্ছে এই যে জমিগুলো পড়ে আছে এই জমিগুলোতে যাতে কোনো রকম ভাবে হস্তক্ষেপ না হয় সেটাও দেখা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের কাজ বা পঞ্চায়েতি রাজ যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার কাজ। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা। স্বাস্থ্যকেন্দ্র আমি একটু আগে বললাম, ভূমি সংস্কারের পরে এই যে স্বাস্থ্যকেন্দ্রের যদি দরকার পড়ে সেই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের কাজ। তো এটা কি হয়, একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে তো একটু বেশি অ্যামাউন্টের দরকার, কারণ হচ্ছে একটা স্বাস্থ্যকেন্দ্র তো ছোট অ্যামাউন্ট হয় না। এটা কি হয়, এটা আমাদের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে করে দেওয়া হয়। ঠিক আছে, যদি কোথাও কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দরকার থাকে তাহলে কি হয়, এটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ থেকে তৈরি করা হয়। ঠিক আছে, গ্রামগুলোতে। এবং যদি বড় বড় হসপিটাল তৈরি করা হয় সেটা আবার কি হয়, রাজ্য সরকার থেকে তৈরি করা হয়। কিন্তু প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলো কি হয়, আমাদের পঞ্চায়েত লেভেল থেকে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির থেকে এগুলো গঠন করা হয়ে থাকে। এবং দেখো তারপরে কি বলছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, যে স্কুলগুলো আছে, স্কুলগুলো যে আছে আমাদের সরকারি স্কুলগুলো বা বাচ্চাদের জন্য স্কুলগুলো যে তৈরি করা হয় সেই স্কুলগুলো কি হয়, আমাদের পঞ্চায়েত সিস্টেম থেকে আসে, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির থেকে তৈরি করা হয়ে থাকে। কারিগরি শিক্ষার ব্যবস্থা। কারিগরি শিক্ষা কি, কারিগরি শিক্ষার মধ্যে যেমন কুটির শিল্প পড়ে, মহিলাদের জন্য সেলাই পড়ে, স্টুডেন্টদের জন্য কম্পিউটার শিক্ষা পড়ে, এগুলোও কিন্তু আমাদের যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থেকে করা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে ক্ষুদ্র সেচের ব্যবস্থা। ক্ষুদ্র সেচের ব্যবস্থা কি, এই যে কৃষি জমিগুলো যে থাকে এখানে জল যেখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে না সেখানে কি কৃষি জমিতে তো জল দিতে হবে, কৃষি জমিতে জল না পৌঁছালে তো সেখানে ফসল হবে না। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই পঞ্চায়েত সিস্টেম থেকে কি করা হয়, ক্ষুদ্র সেচের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে কৃষি জমিগুলোতে জল পৌঁছতে পারে এবং যাতে ফসল ভালো হয়। এবং তারপরে দেখো গ্রামীণ ঋণ ব্যবস্থা চালু করা। গ্রামীণ ঋণ ব্যবস্থা কি, তোমরা দেখবে এর আগে তোমাদের আমি একটা এই ইউনিট 5 আমি একটা জিনিস পড়েছিলাম, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ফলো করছো তারা দেখবে, তারা অবশ্যই জানো স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার কথা তারা প্রত্যেকেই শুনেছো। এবং এই যে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা এটা কি আমি বলেছিলাম, এর মধ্যে ওই যে সেলফ হেল্প গ্রুপ পড়ে, সেলফ হেল্প গ্রুপ পড়ে এবং এই সেলফ হেল্প গ্রুপকে কি করা হয়, ঋণ প্রদান করা হয়। ঋণ প্রদান করা হয় কিসের জন্য, গ্রামীণ ঋণ ব্যবস্থা চালু করা হয়েছিল কিসের জন্য, যাতে এই যে ঋণগুলো নিয়ে আমাদের দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে বা যারা গরিব মানুষ আছে তারা কি এই ঋণগুলো নিয়ে নিজেদের কাজগুলো করবে বা নিজেদের যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসাগুলো করবে এবং নিজেদের উন্নয়ন করবে। এর জন্য কি হয়, গ্রামীণ এলাকায় বিভিন্ন ঋণ দেওয়া হয়ে থাকে। তার জন্য কি অনেক রকম ঋণ থাকে, গৃহ ঋণ। ঠিক আছে, যারা হচ্ছে বাড়ি তৈরি করতে চায় তাদের জন্য গৃহ ঋণ,
দারিদ্র দূরীকরণ প্রকল্প গ্রহণ করা। দারিদ্র দূরীকরণ কি? এই যে বিভিন্ন ঋণের মাধ্যমে তোমাকে স্বাবলম্বী করে তুলছে এবং তুমি তোমার কাজটা বা তুমি যে ব্যবসাটা করতে পারছো, ছোট একটা ব্যবসা করে তুমি কি করছো, এই ঋণের মাধ্যমে একটা ছোট ব্যবসা করতে পারছো। এবং বাস্তুহারাদের পুনর্বাসন প্রকল্প চালু করা। যারা বাস্তুহারা, ঠিক আছে, যারা অনেক দিন ধরে আমাদের এলাকায় বাস করছে এবং আমাদের এলাকার নাগরিকের সম্মান পেয়েছে, কিন্তু কি তারা তাদের দারিদ্রতার কারণে, তাদের গরিব হওয়ার জন্য, টাকা পয়সার জন্য তারা কি করতে পারছে না, তারা কোনো জায়গা বা জমি কিনতে পারছে না এবং যার জন্য তারা বাস্তুহারা, তাদের নিজের কোনো থাকার জায়গা নেই, কোথাও কারোর বাড়িতে ভাড়া থাকছে, এইভাবে হচ্ছে তার দিন কাটছে। ঠিক আছে, এই বাস্তুহারাদের কি করার জন্য, পুনর্বাসনও দেওয়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু হয়েছে এবং যেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত থেকে কি হয় করা হয়ে থাকে। এটা আমাদের পঞ্চায়েতের কার্যাবলীর মধ্যে পড়ে যে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য আছে সে কি করে, তার এলাকায় যে ভোটার আছে সে যদি তারা যদি বাস্তুহারা হয় তাহলে কি হয়, সরকারের কাছে আবেদন করা হয় এবং সরকারের যদি মনে হয় তাহলে কি সরকার তাদেরকে পুনর্বাসন দেওয়ার চেষ্টা করে। এবং যাদের হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যদি ঘরবাড়ি ভেঙে গিয়ে থাকে তাদেরকে তো আবার ঘরবাড়ি তৈরি করে দিতে হবে। তাদের যদি অনেক ক্ষতি হয়ে গিয়ে থাকে, বিভিন্ন জায়গায় কি হয়, আগুন লাগে, বিভিন্ন জায়গায় জলে ভেসে যায়, ঠিক আছে, বন্যা হয়, বিভিন্ন জায়গায় ভূমিকম্পর ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়, তো সেই জায়গাগুলোকে আবার পুনর্বাসন করে দেওয়ার জন্য, মানে আবার বসবাসযোগ্য করে দেওয়ার জন্য কি হয়, গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রকল্প করা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনগুলো দেওয়া হয়। এই ছিল অন্যান্য কার্যাবলী। এরপরে দেখো কি আছে, এরপরে আছে হচ্ছে স্বেচ্ছাধীন কার্যাবলী। স্বেচ্ছাধীন কার্যাবলীটা কি, মানে গ্রাম পঞ্চায়েত স্বেচ্ছায় কাজগুলো করে থাকে। ঠিক আছে, যেমন দেখো এই স্বেচ্ছাধীন কার্যাবলীর মধ্যে কি জিনিস, এটা কিভাবে কাজ করে, মানে এই কাজগুলো করার জন্য গ্রাম পঞ্চায়েত স্বাধীন, তার জন্য এর উপরে কোনো কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকার কোনো রকম হস্তক্ষেপ করে না। ঠিক আছে, এটা তারা স্বেচ্ছায় করে থাকে। ঠিক আছে, তো এটা কিরকম ব্যবস্থা দেখো, এই স্বেচ্ছাধীন কার্যাবলীগুলির মধ্যে এটা হচ্ছে ধরো রাজ্য সরকার থেকে ধরো কোনো একটা ঘর তৈরি করে দিয়েছে, দোকান ঘর, ধরো বাজারের মধ্যে দোকান ঘর তৈরি করে দিল রাজ্য সরকার থেকে। এবার রাজ্য সরকার কি করছে, তুমি বাড়ি ভাড়া দিলে তো তুমি তো ইসে নাও নাকি, ভাড়া নাও, তো কিছু একটা অ্যামাউন্ট তো ভাড়া নাও, দোকান ভাড়া দিলে পরে কিছু একটা অ্যামাউন্ট তো ভাড়া নাও না। তো সেরকমই রাজ্য সরকার কি করছে, রাজ্য সরকারও এরকম ইনভেস্ট করে থাকে গ্রামীণ এলাকায়, যে গ্রামীণ এলাকার মানুষের সহায়তার জন্য, তাদের উন্নয়নের কথা ভেবে গ্রামীণ এলাকায় বা শহর এলাকায়ও বলতে পারো, এরকম বিভিন্ন যে সরকারি জায়গাগুলো আছে বাজারে, সেখানে কি হয়, সেখানে হচ্ছে এরকম ধরো দোকান ঘর তৈরি করে দিল, 3টা ধরো দোকান ঘর তৈরি করে দিল। এবার এই দোকানগুলো কি দেওয়া হবে, ভাড়াতে দেওয়া হবে। ভাড়া দেওয়ার পরে কি হবে, এই দোকানগুলোর থেকে ভাড়া নেওয়া হবে, কিছু রেভিনিউ কালেক্ট করা হবে এবং সেই রেভিনিউগুলো দেখা যায় কি করা হয়, রাজ্য সরকার থেকে বলা হয় এই যে দোকান ঘরটা যেই গ্রামে তৈরি করে দেওয়া হয়েছে, এই দোকান ঘরের রেভিনিউ কোথায় যাবে, সেই গ্রাম পঞ্চায়েতে চলে যাবে। ঠিক আছে, যদি এখানে যদি 3টা ধরো ঘর আছে, এই 3টা ঘরের ধরো 3000 টাকা করে ভাড়া, 3000 টাকা করে এই 3টা ঘরের ভাড়া। ঠিক আছে, এবার বাজার এলাকায় ধরো অন্য যে ঘরগুলো আছে বা এমনি যাদের ঘর আছে, যারা ধরো ঘর ভাড়া দিচ্ছে বা দোকান ভাড়া দিচ্ছে, তারা কি করছে, এক একটা ঘর ধরো 5000 টাকা করে নিচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাদের রাজ্য সরকার কি করলো, দেখলো যে 5000 টাকা করে ভাড়া এক একটা দোকান ঘরে, এ তো মানুষের তো অসুবিধা হচ্ছে, 5000 টাকায় তো দোকান ভাড়া নেওয়া তো সম্ভব না। তখন কি করছে, ধরো সরকারি জায়গায় কি করলো, আমাদের রাজ্য সরকার দোকান করে দিল, দোকান ঘর তৈরি করে দিল এবং বলল এই দোকান ঘরে যারা ভাড়া পাবে তাদের হচ্ছে ভাড়া নেবে, তাদের হচ্ছে 3000 টাকা করে মাসিক দিতে হবে এবং এই রেভিনিউটা কে পাবে, এই রেভিনিউটা গ্রাম পঞ্চায়েত পাবে। তো এই যে রেভিনিউটা গ্রাম পঞ্চায়েত পেলো, প্রতি মাসে 3টা ঘর থেকে কত পাবে, 9000 টাকা করে পাবে, তাই না, 9000 টাকা করে পাবে এবং এটা কি হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের রেভিনিউ হচ্ছে, প্রতি মাসে পাচ্ছে।
এবার দেখা গেল কি কোনো একটা জায়গায়, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত নিজের মতন করে কোনো একটা জায়গায় ধরো গ্রাম পঞ্চায়েত স্বেচ্ছায় যেমন একটা খেলাধুলার ধরো অনুষ্ঠান তৈরি করলো, একটা খেলার অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করালো, মানে গ্রামের যুবকদের নিয়ে, গ্রামের ছেলে মেয়েদের নিয়ে কি করলো, একটা খেলাধুলা আয়োজন করলো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো, এবং এই টাকাটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করলো। এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা তো আর এমনি এমনি হয়ে যাবে না, সেখানে তো খরচা আছে রে বাবা। সেই খরচাটা কোথা থেকে আসছে? এই যে গ্রাম পঞ্চায়েতের যে রেভিনিউটা আছে, এই যে 9,000 টাকা রেভিনিউ ও ইনকাম করলো রাজ্য সরকারের অনুমতি নিয়ে, এবং এইখান থেকে যে এই ঘর থেকে যে 9,000 টাকা করে প্রতি মাসে আসে, ঠিক আছে, সেই 9,000 টাকার মধ্যে থেকে কি করলো, বছরে একবার কি করা হলো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সংগঠিত করা হলো, বা এই অনুষ্ঠানটা করা হলো, এবং সেটা কি স্বাধীনভাবে করা হলো। এখানে কিন্তু না রাজ্য সরকার তাকে বলেছিল যে তুমি এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা করো, না কেন্দ্র সরকার বলেছিল, ঠিক আছে। এটা কেন করা হলো? যুবকদের উৎসাহ প্রদানের জন্য এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য, ঠিক আছে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা করা হলো এই রেভিনিউটার থেকে, বোঝা যাচ্ছে? তো এইভাবে এই কাজগুলো হয়ে থাকে, ঠিক আছে। এবং এই ক্রীড়া প্রতিযোগিতাতে যে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হলো, মেডেল দিয়ে, ট্রফি দিয়ে। তো সেই টাকাগুলো কোথার থেকে আসছে? এইভাবে আসছে, ঠিক আছে। তো এইভাবে পরিচালনা হয়ে থাকে। এবার দেখো এই যে স্বেচ্ছাধীন কার্যাবলীগুলো আছে, এরা হচ্ছে স্বেচ্ছায়ও গ্রহণ করতে পারে, আবার কোনো ক্ষেত্রে কি হয়, রাজ্য সরকার কিছু দায়িত্ব পঞ্চায়েতকে দিয়ে থাকে, ঠিক আছে। এই যে দায়িত্বটা, কি দায়িত্ব? এই যে বললাম যে এই যে রেভিনিউটা, ঠিক আছে, স্বেচ্ছায়ও গ্রাম পঞ্চায়েত কিছু কাজ করে থাকে। এই যে এইটা হচ্ছে স্বেচ্ছায় কাজ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা কি হলো, স্বেচ্ছায় কাজ। এবং রাজ্য সরকার কিছু দায়িত্ব দিয়ে থাকে। রাজ্য সরকার কি দায়িত্ব দিয়ে থাকলো? এখানে বললো যে এই যে রাজ্য সরকার যে এখানে 3টা ঘর তৈরি করে দিয়েছে, এই ঘরের প্রতি মাসে রেভিনিউটা কি করবে? গ্রাম পঞ্চায়েত কালেক্ট করবে। এই দায়িত্বটা গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হলো, ঠিক আছে। তারপরে কি বলছে, এবার দেখো এই যে স্বেচ্ছাধীন কার্যাবলীর মধ্যে কি কি পড়ছে? সমবায় ভিত্তিক কৃষি বিপণন কেন্দ্রের কার্যাবলী উন্নয়ন। সমবায় ভিত্তিক কৃষি বিপণন কেন্দ্র মানে কি? সমবায় ভিত্তিক কৃষি বিপণন কেন্দ্র হচ্ছে আমাদের এলাকায় যখন হচ্ছে, কোনো গ্রামে যখন হচ্ছে কৃষি কাজ হচ্ছে, ঠিক আছে, কৃষি কাজ হওয়ার পরে সেখান থেকে কিছু ফসল আসছে, সেই ফসলটা কি একটা বিপণন কেন্দ্রে, কৃষি বিপণন কেন্দ্রে বিক্রি করার মাধ্যমে কৃষকের যাতে উন্নয়ন হয়, সেই দিকে কি লক্ষ্য রাখার কথাই বলা হয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমরা দেখবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন হচ্ছে মানে খুব ভালো একটা চাল পাওয়া যাচ্ছে, খুব নাকি সুস্বাদু খেতে, তুলাই পাঞ্জি চাল। তোমরা নাম শুনেছো কি না জানি না। এই তুলাই পাঞ্জি চাল নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অনেক কাজ করছে, এবং এই যে সমবায় ভিত্তিক কৃষি বিপণন কেন্দ্রের মাধ্যমে কিন্তু এগুলোকে পশ্চিমবঙ্গ তথা আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এইভাবে কি হচ্ছে, যে কৃষি বিপণন কেন্দ্রগুলিকে কাজ করানো হচ্ছে এবং এদের উন্নয়ন করানো হচ্ছে। তারপরে দেখো কি বলছেন, কৃষকদের সরকারি ঋণ পাওয়ায় সহায়তা করা। এই যে একটু আগে বললাম কৃষকদের সরকারি ঋণ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। কৃষক যখন হচ্ছে, কৃষকের কাছে তো অর্থের যোগান তো খুব কম, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, কৃষককে কি দেওয়া হচ্ছে, ঋণ দেওয়া হচ্ছে কিসের জন্য? কৃষি কাজ করার জন্য। এবং কৃষি কাজ করার পরে যে ফসলটা হচ্ছে, সেই ফসলটা কি বিক্রি করা হচ্ছে, এই বিপণন কেন্দ্রগুলির মাধ্যমে বিক্রি করা হচ্ছে, এবং কৃষক সেখান থেকে টাকা পাচ্ছে এবং সরকারের টাকা সরকারকে দিয়ে দিচ্ছে এবং নিজের লাভের অংশটা নিজের কাছে রেখে দিচ্ছে। এইভাবে কৃষির উন্নয়ন ঘটছে এবং কৃষকের উন্নয়ন ঘটছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, কুটির শিল্প কেন্দ্র পরিচালনা, ঠিক আছে। কুটির শিল্প কেন্দ্র পরিচালনা, কুটির শিল্পটা কি? বিভিন্ন যে ছোট ছোট হস্তশিল্পগুলো আছে সেগুলোকে কি বলা হয়? কুটির শিল্প বলা হয়, ঠিক আছে। বিভিন্ন জায়গায় দেখবে বেতের কাজ করা হয়, বাঁশের কাজ করা হয়, মাটির কাজ করা হয়, এবং এই যে কুটির শিল্পগুলি আছে, এই কুটির শিল্পগুলিকে কি বলছে? এই কুটির শিল্পগুলিকে কি বলছে? একটা কেন্দ্র পরিচালনা করা। মানে কি, এই যে কুটির শিল্পগুলো আছে, এই কুটির শিল্পগুলো সব জায়গার থেকে নিয়ে
একটা জায়গায় সব কুটির শিল্প নিয়ে আসা হচ্ছে এবং কি হচ্ছে সেখান থেকে কুটির শিল্পের যে জিনিসপত্র, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশের তৈরি জিনিসপত্র, বেতের তৈরি জিনিসপত্র, জুট জুট মানে হচ্ছে এই পাটের তৈরি জিনিসপত্র, এই জিনিসপত্রগুলোকে কি হচ্ছে সেখান থেকে কি হচ্ছে সেল করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে এবং মানুষের মধ্যে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কি হচ্ছে রেভিনিউ কালেক্ট হচ্ছে বা টাকা আসছে এবং যারা হচ্ছে এই কুটির শিল্পের সাথে যুক্ত তাদেরকে সেই টাকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের মান উন্নয়ন করা হচ্ছে। ঠিক আছে, তারপরে কি বলছে গ্রামীণ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পরিচালনা। গ্রামীণ খাদ্য কি বিভিন্ন রকমের দেখবে এই সেলফ হেল্প গ্রুপের যে সদস্যরা আছে তারা কি করছে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস তৈরি করছে। ঠিক আছে, কেমন কেউ আচার তৈরি করছে, কেউ গুড় তৈরি করছে, কেউ হচ্ছে চিপস তৈরি করছে, পাঁপড় তৈরি করছে। তো সেগুলোকে কি এই গ্রামীণ যে এই খাদ্যগুলোকে আছে এই খাদ্যগুলোকে শিল্পে পরিণত করা হচ্ছে। শিল্পে কখন পরিণত হচ্ছে? এই যে পাঁপড়টা তৈরি হচ্ছে সেটাকে কি প্যাকেটিং করা হচ্ছে, প্যাকেটিং করার পরে কি দোকানে এগুলোকে নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে। বা আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার থেকে কি হচ্ছে বা প্রত্যেকটা গ্রাম স্তরে কি হচ্ছে যে সরকার আছে সেই সরকার থেকে কি হচ্ছে এই বিপণন কেন্দ্রগুলো বা সেল করার যে একটা দোকান তৈরি করে দেওয়া হচ্ছে, সেখানে সবকিছু আসছে এবং সেখান থেকে সেই খাদ্যগুলো কি হচ্ছে বিক্রি হচ্ছে এবং সেখান থেকে মানে এই যে সেলফ হেল্প গ্রুপ বলো বা অন্য যে যারা হচ্ছে এই কাজগুলো করছে এই শিল্পের সাথে যুক্ত তাদের অর্থ আসছে এবং তাদের মান উন্নয়ন হচ্ছে। ঠিক আছে, এরপরে কি বলছে জলাশয় সংস্কার। জলাশয় সংস্কারটা কি, ধরো আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোনো একটা পুকুর আছে, ঠিক আছে, যেটা হচ্ছে সরকারি পুকুর, কোনো ব্যক্তির না। সেই পুকুরটা কি অনেক দিন ধরে একইভাবে পড়ে আছে, তার কোনো সংস্কার হচ্ছে না এবং পুকুরটা নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কোনো মাছও নেই, কোনো রকম হচ্ছে কাজও সেখানে হচ্ছে না। জলে তো মাছই হবে, এবার পুকুরটা কি হচ্ছে কোনো দেখাশোনা না করার জন্য সেই পুকুরটা কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন কি হচ্ছে জলাশয় সংস্কার, তখন কি হচ্ছে এই পুকুরটাকে সংস্কার করা হচ্ছে এবং সেই পুকুরটাকে তৈরি করা হচ্ছে এবং সেখানে আবার মাছ চাষ করা হচ্ছে, বিভিন্নভাবে সেই পুকুরটাকে কাজে লাগানো হচ্ছে। ঠিক আছে, এবার সেচ খাল সংস্কারটা কি বলছে, সেচ খাল সংস্কার। সেচ খালটা আমি এর আগেই বললাম যে কৃষির জন্য নালা তৈরি করে দিয়ে কৃষি জমিতে জল দিচ্ছে যাতে কৃষির উন্নয়ন ঘটে। ঠিক আছে, তারপরে দেখো গ্রামীণ জনগণের স্বার্থে পুকুর ও কুয়া খনন। ঠিক আছে, গ্রামীণ জনগণের স্বার্থে কি কোনো একটা জায়গায় ধরো জলের অভাব দেখা দিয়েছে, সেখানে কি হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে এই ধরো একটা কুয়ো খনন করে দেওয়া হলো এবং সেখান থেকে সেই এলাকার লোকজন জল পাচ্ছে। আবার কি পুকুর খনন করে দেওয়া হচ্ছে, তার কারণ কি ধরো ওখানে হচ্ছে বড় একটা পুকুর খনন করে দেওয়া হলো এবং সেখানকার পুকুরের জল ওই এলাকার মানুষ নিজেদের কাজে ইউজ করছে, আবার হচ্ছে সেখানে মাছও চাষ হচ্ছে, বিভিন্নভাবে এই কাজগুলো করা হচ্ছে। ঠিক আছে, তারপরে গ্রামীণ পাঠাগার স্থাপন। গ্রামীণ পাঠাগার কি, গ্রামীণ পাঠাগার দেখো এই যে আমাদের যে গ্রাম পঞ্চায়েত থেকে কি হচ্ছে গ্রামের যে যুবক যুবতীরা আছে বা গ্রামের যারা মানুষজন বসবাস করছে তাদের কি পড়াশোনা করার জন্য বিভিন্ন রকমের বই এনে একটা কি হচ্ছে পাঠাগার তৈরি করে দেওয়া হচ্ছে, যেখানে সবাই এসে পড়াশোনা করতে পারছে। এটা আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা কাজের মধ্যে অন্যতম একটি কাজ। ঠিক আছে, তারপরে দেখো শ্মশান কবরখানা রক্ষণাবেক্ষণ। দেখবে এলাকায় আমাদের এলাকায় যে গ্রামগুলো আছে সেখানে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্মশান কবরস্থান এগুলো তৈরি করা আছে। ঠিক আছে, মৃতদেহ সৎকারের জন্য। এবং এই যে শ্মশান কবরস্থান এগুলো দেখবে বহুদিন যাবৎ একইভাবে থাকার ফলে কি হচ্ছে অনেক সময় ভেঙে যাচ্ছে, অনেক সময় এই জায়গাগুলোর হচ্ছে বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে, ঝড় জল বৃষ্টি দিয়ে বহুদিন একইভাবে থাকার পরে কি হচ্ছে এদের হচ্ছে মানে বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে এই জায়গাগুলোর। এবং তখন কি হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে এই শ্মশান ঘাট তারপরে কবরস্থানের কি করা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং নতুন করে এগুলোকে তৈরি করা হচ্ছে বা সংস্কার করা হয়। এগুলো কোথা থেকে করা হয়? গ্রাম পঞ্চায়েত থেকে করা হয়। তারপরে খেলাধুলা পরিচালনা। খেলাধুলা পরিচালনাটা আমি তোমাদেরকে বলেই দিলাম, খেলাধুলা পরিচালনা কি করা হয়। রাজ্য সরকার স্তর থেকেও হচ্ছে এই খেলাধুলা পরিচালনা করা হয়, আবার গ্রাম স্তর থেকেও কিন্তু এই খেলাধুলাগুলো পরিচালনা করা হয়ে থাকে। তারপরে কি বাজার হাট স্থাপন। ঠিক আছে, গ্রামের বাজার হাট স্থাপন, এই যে তোমাদেরকে বললাম দোকান ঘরগুলো তৈরি করে দিচ্ছে, বাজারে যেখানে হচ্ছে সরকারি জমি আছে সেই জায়গাগুলোকে কি করে দেওয়া হচ্ছে হাট সেট করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দোকান ঘর তৈরি করে দেওয়া হচ্ছে এবং বাজারটাকে তৈরি করে দেওয়া হচ্ছে কিসের জন্য?
গ্রামীণ এলাকার মানুষের সুবিধার জন্য, ঠিক আছে, এবং সেখান থেকেও রেভিনিউ আসছে, ঠিক আছে। তারপরে দেখো কৃষি বিপণন কেন্দ্র স্থাপন ও পরিচালনা। কৃষি বিপণন কেন্দ্রের আগেই আমি বললাম যে কৃষি বিপণন কেন্দ্রটা কি, এখানে হচ্ছে বিভিন্ন রকমের কৃষি জাতীয় দ্রব্যগুলি আসছে, যেমন ধান, গম, ঠিক আছে, আসছে এবং এখান থেকে কি হচ্ছে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। এবং একই জায়গায় এই কৃষি বিপণন কেন্দ্রে কি হচ্ছে বিভিন্ন এলাকার যে গ্রামীণ মানুষ আছে তারা এসে একই জায়গায় কি হচ্ছে একই জায়গায় সমবেত হয়ে এই জিনিসগুলোকে কি করছে ওই জায়গা থেকে বিক্রি করছে এবং কি তাদের অর্থ উপার্জন করছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন মেলার আয়োজন, বিভিন্ন মেলার আয়োজন কি, এবার বিভিন্ন মেলাটা কি, তোমরা দেখবে এই বিভিন্ন মেলার মধ্যে তোমরা প্রত্যেকে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছো তারা প্রত্যেকে কিন্তু একটা জিনিস জানো, দুয়ারে সরকার। দুয়ারে সরকারটা কি একটা মেলার মতোই, ওখানে কি আমাদের রাজ্য সরকারের বিভিন্ন বিভিন্ন যে ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে দপ্তর আছে সেই দপ্তর কি হচ্ছে একটা গ্রামে এসে প্রত্যেকটা দপ্তর বসছে এবং সেখানে কি হচ্ছে বিভিন্ন রকমের তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তুমি সেখানে যাচ্ছ এবং সেখান থেকে তোমার কি হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে এবং তোমার যার যেই সমস্যা সেই সমস্যা সমাধান করা হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে বলা হয় মেলার মতন, ঠিক আছে। এটা একটা কি হয় মেলার মতন করা হয়, সেখানে গ্রামের প্রত্যেকটা লোক যায়, ঠিক আছে, এবং তাদের সুবিধা অসুবিধাগুলো বলে থাকে। এটা হচ্ছে এই দুয়ারে সরকারটাও একটা মেলার মধ্যে পড়ে। এছাড়াও হচ্ছে বিভিন্ন হস্তশিল্প মেলা, কুটির শিল্প মেলা, এগুলো কি হয় এগুলো হয়ে থাকে গ্রামের মধ্যে, ঠিক আছে। এগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে করা হয়ে থাকে। এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গ্রামীণ এলাকার অপরাধ নিয়ন্ত্রণ রাখার পরিকল্পনা। তো গ্রামীণ এলাকায় প্রতিটা এলাকায় তো কিছু না কিছু অপরাধ হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপরাধগুলো সংগঠিত হয়ে থাকে, ঠিক আছে। বধূ নির্যাতন, বধূ হত্যা, তারপরে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি, ঠিক আছে, এগুলোকেও কি এগুলো নিয়ন্ত্রণ করা কি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের একটা নৈতিক দায়িত্ব, ঠিক আছে। তো হচ্ছে এই ছিল তোমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী, যে ফাংশনস অফ গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত কি করে তাদের কাজটা সংগঠিত করে থাকে, এই ছিল তোমাদের গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী, ঠিক আছে। তো এই যে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী আরো এর সাথে আরো অনেক কিছু আছে, অনেক রকম ভাবে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতটাকে আমাদেরকে বুঝতে হবে। তোমাদের এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে 10-20 মিনিটের একটা ক্লাসে কিন্তু গ্রাম পঞ্চায়েত বোঝা সম্ভব নয়, এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, ঠিক আছে, এটা একটা বিশাল বড় চ্যাপ্টার। এবং তোমাদের এই বিশাল বড় চ্যাপ্টারটাকে কিন্তু আমরা নিয়ে এসেছি পিডিএফ আকারে, ঠিক আছে। পিডিএফ আকারে আমরা কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের কিন্তু পিডিএফ আকারে এই গ্রাম পঞ্চায়েতের ওপরে নোটস প্রোভাইড করছি, ঠিক আছে। তোমরা যদি এই নোটসগুলো পেতে চাও তাহলে দেখো আমাদের এখানে দুটো নাম্বার দেওয়া আছে, 6295916282 এবং 7076398606। এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের ওপরে লোকাল সেলফ গভর্নমেন্টের ওপরে আমরা কিন্তু নোটস তৈরি করেছি, সেই নোটসগুলো নিয়ে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারো এবং তোমাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে তুলতে পারো, ঠিক আছে। তো তোমরা যদি আমাদের এখান থেকে পিডিএফ আকারে নোটসগুলো নিতে চাও এবং সাথে তোমরা অবশ্যই পেয়ে যাবে অনলাইন ক্লাসের সাথে তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারের নোট, ঠিক আছে। তোমরা যদি এই নোটসগুলো কালেক্ট করতে চাও অতি অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এই দুটো হেল্পলাইনে কথা বলে তোমরা এই নোটসগুলো কালেক্ট করতে পারো, ঠিক আছে। দেখা হচ্ছে আজকের মতন এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো, তোমরা কেমন বুঝতে পারলে, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীটা কেমন লাগলো, কিভাবে আর কি কি তোমাদের বোঝার বাকি থাকলো বা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হই এবং আমাদের কাজের প্রতি উৎসাহ আরও বেড়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে থাকো এবং তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে। তো আজকের মতন এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।